বিধানসভা ধরে ধরে বেশ কিছু জায়গায় আপনাদের দেখিয়েছিলাম যে কোথায় কত নাম বাদ পড়তে চলেছে। ভবানীপুরের ছবিও আপনাদের সামনে রেখেছি। এখনো পর্যন্ত এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে তাতে 63 লক্ষের নাম বাদ যাচ্ছে। এখনো পর্যন্ত চূড়ান্ত যে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তাতে 63 লক্ষের নাম বাদ যাচ্ছে। কিছুক্ষণ আগেই সিও দপ্তরের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছেন যে কত নাম রয়েছে, মোট ভোটার কতজন এবং বিবেচনাধীনের তালিকায় কতজন রয়েছে সেটা আপনাদের সামনে রেখেছি। প্রায় 60 লক্ষের বেশি যারা ভোটার তারা বিবেচনাধীনের মধ্যে রয়েছে। এবার আপনাদের সামনে রাখবো নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম। এখনো পর্যন্ত সেখানে 11,000-এর নাম বাদ গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। খসড়া প্রাস চূড়ান্ত তালিকা 10,599 জন বাদের তালিকায়। এখনো পর্যন্ত নন্দীগ্রামে চূড়ান্ত তালিকায় 395 জনের নাম বাদ। নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে। নির্বাচন কমিশনের ইচ্ছায় হচ্ছে, ফলে নির্বাচন কমিশন গোটাটা বিজেপির ইচ্ছায়, তারা কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না। ফলে নন্দীগ্রামে অন্যরকম দেখা যাচ্ছে। ওখানে বিজেপির যেটা করলে সুবিধা, নির্বাচন কমিশন ওখানে সেটা করছে। আমার মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন। এখানে তো 60,000 ভোটার বাদ গেছে। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টাতে আমি হারিয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি হারিয়েছি। আমার লিড ছিল 2000, অভিজিৎ গাঙ্গুলির লিড হয়েছে 8,200। এই যে জুডিশিয়ারির কাছে গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান। কে বাঁচাবে এদেরকে? প্রমাণ করুক আগে। দেখুন, এত রাজনৈতিক চাপানুতর, তর্ক বিতর্ক, তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ হলো এবং আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, চূড়ান্ত তালিকায় ভোটার 7,59,284। কি মনে হয় আপনার, ভূত তাড়ানো গেল? না দেখুন, আসলে আমি বলছি যে একটা অবাধ এবং ভয়মুক্ত ভোট করানোর প্রাথমিক দায়িত্ব নির্বাচন কমিশনের, এটা আমরা সবাই জানি। কিন্তু আনফর্চুনেটলি আজকের বিকেলে যখন এই লিস্ট বেরোচ্ছে যে এই গোটা ভোটটা এবারের, সেটা ভয়মুক্ত হচ্ছে না। 60 লক্ষ এরকম মানুষ আজও সেই ভয় নিয়েই হচ্ছে যে রয়ে গেছেন, যারা হচ্ছে অ্যাডজুডিকেটর, যাদের নামের পাশে থাকবে, অর্থাৎ এখনও পর্যন্ত যারা নিশ্চিত ভোটার নন। ফলে মুশকিল হচ্ছে যে একটা বিশুদ্ধ ভোটার তালিকা রাজ্যে তৈরি হবে, যেখানে ভুতুড়ে ভোটার থাকবে না, যেখানে মৃত থাকবে না, স্থানান্তরিত থাকবে না, এটাই প্রত্যাশিত। কিন্তু এরকম একটা ভোটার তালিকা গোটা রাজ্যে তৈরি হয়েছে, আমাদের রাজ্য আগে তৈরি হয়েছে, কিন্তু এরকম একটা স্বাভাবিক প্রক্রিয়াকে অস্বাভাবিক যেভাবে তৈরি করা হলো, এবং সেটা আসলে একটা রাজনীতির মানদণ্ড এবং রেফারেন্স হিসেবে কাজ করতে শুরু করলে এসআইআর প্রসেসটা, সেটাই হচ্ছে উৎকণ্ঠার। এবং সেই কারণের জন্য এই ভোট অনেকের কাছে ভয়ের ভোট হিসেবেই আসছে। আমি এই জন্যই বলছি যে আরও বেশি যে এই যে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই আমাদের এই নথি যাচাই করা সম্ভব ছিল, এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে ইললজিক্যাল অ্যাপ্রোচ ইলেকশন কমিশন করেছেন বলে আমার বিশ্বাস। এবং সেখানে দাঁড়িয়ে 60 লক্ষ মানুষের নাম আজ প্রকাশ করা গেল না। আমি বলছি এরপরে দাঁড়িয়েও দেখবেন এরকম দিন আসবে, আমি জানি যে এটা নিয়ে নিশ্চয়ই প্রতিবাদ হবে গোটা রাজ্য জুড়েই, যে এই যে 60 লক্ষ যাদের নথি যাচাই হয়নি, যারা দাঁড়িয়ে আছেন, 280 জন অফিসার তাদের জন্য নাকি নথি পরীক্ষা করবেন, সেটা 80 দিন সময় লাগবে। আর 40 দিনের মধ্যে যদি ভোট হয়, তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেশ কিছু মানুষ এই নথি যাচাইয়ের অছিলাই হচ্ছে যে বাদ যেতে পারেন। সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ কাজ হবে এবং ভয়ঙ্কর একটা ইঙ্গিত হবে। সেটা কোনোভাবে আমি বলছি এই কারণে যে ইলেকশন কমিশন প্রথম থেকেই পরিকল্পনা এবং প্রস্তুতি, যেটা বলবো শতরূপা, যে ইলেকশন কমিশনের প্রস্তুতি প্রযুক্তি প্রত্যেকটাই এতটাই ফল্টি ছিল। 21st সেঞ্চুরিতে একটা ভোট কন্ডাক্ট করেছে, 7.5 কোটি ভোটার লিস্ট করতে গিয়ে আমি বলছি যে মেখে একেবারে যা ইচ্ছে তাই করছে। আজকে আগামী কয়েকদিন ধরে দেখুন কি হয়। বিচার ব্যবস্থাকে যুক্ত করতে হলো সর্বোচ্চ আদালতকে। সেটা কেন করতে হলো বলো? আজকে যে এতগুলো 13টা রাজ্যে এসআইআর চলছে, কোথাও কিন্তু এইরকম লেভেলের ঝাপাঝাপি, লাফালাফি, মারামারি, থ্রেটেন করা, মানে একটা ফিয়ার সাইকোসিস শুরু করা, এটা দরকার ছিল না। আজকে প্রথম দিন থেকে যেভাবে অন্যান্য রাজ্যে হচ্ছে,
সেটা যদি শান্তিপূর্ণভাবে হতো, তুমি দেখেছো, তোমরাই দেখিয়েছো যে কতগুলো বিডিও অফিস মারধর করে জ্বালিয়ে দিয়ে একে থাপ্পড় মেরে ইয়ারোকে থাপ্পড় মেরে এই ধরনের একটা এক সেকেন্ড আমি কিছু বলিনি পারতো, একটুখানি আমার ভার্সনটা শুনুন। আমি বলছি যে এটাকে আননেসেসারি লেনদেন করা হয়েছে। আমি বলছি না, আমি ইলেকশন কমিশনকে কোথাও জাস্টিফাই করছি না, কিন্তু এটা 100% ঠিক যে যতটা সম্ভব এইরকম একটা হিউমাঙ্গাস কাজ করেছে, এইরকম একটা থ্রেটেন একটা মানে প্র্যাকটিক্যালি যুদ্ধ পরিস্থিতির মধ্যে, সেটার জন্য ইলেকশন কমিশন ডেফিনেটলি ধন্যবাদ পাওয়া যায়। মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে সব রাজ্যে একটাও কোনো এডিশন হয়নি। আজকে ইলেকশন কমিশন পরিষ্কার বলেছে অসংখ্য মানুষ এডিশন হয়েছে। একদম সতর্কবাদী, কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সহ বিচারপতিরা বলেছেন যে কেন নিরুপায় হয়ে তা এই বিষয় এই জায়গাটায় যেতে তারা বাধ্য হয়েছেন। দুটো সাংবিধানিক সংস্থা, তাদের মধ্যে পরস্পর দোষারোপের খেলা চলছে এবং সেই কারণে নিরুপায় হয়ে তারা বাধ্য হয়েছে বিচার ব্যবস্থাকে যুক্ত করতে। তৃণাঙ্কুর, আমি 1.5 মিনিট নিরবিচ্ছিন্ন চাই, আমি আর বলবো না, প্লিজ বলে নেই। সতর্কবাদী আপনি বলেছেন অনেকক্ষণ। হ্যাঁ, আচ্ছা, আমি 1.5 মিনিট নিরবিচ্ছিন্ন চাই, দয়া করে দেবেন। আমি প্রথমেই পার্থদাকে ধন্যবাদ জ্ঞাপন করব সত্যি বিষয়টা তুলে ধরার জন্য। আপনারা যদি একটু রিওয়াইন্ডে যান, সর্বপ্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ম্যাপ দেখিয়ে বলেন যে 9টা রাজ্যের মধ্যে যেটা ব্রহ্মদেশ বা মায়ানমার বা বাংলাদেশের পাশে একমাত্র বাংলায় হচ্ছে, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, যেখানে 2 বছরের বেশি অধিক সময় এসআইআর হয়েছিল, সেটা কি করে 2 মাসের মধ্যে সম্পন্ন হবে। সেটাই বাস্তবায়িত হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে সম্পন্ন করা সব। দিদি ভাই প্লিজ বলতে দিন, আমি আপনার সময় দিদি ভাই, আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাবো, তারা মহামান্য আদালতের কাছে গিয়ে বাংলার মানুষের নৈতিক অধিকারের জন্য লড়াই করেছে। এবং আপনারা খেয়াল রাখবেন যে তৃণমূল কংগ্রেসে একমাত্র দল, দিদি ভাই বলতে দিন, একমাত্র দল যারা ভোটাধিকার রক্ষার জন্য হেলথ ক্যাম্প করেছে, আর কোন দল কিন্তু করেনি। এরা শুধুমাত্র বলেছে যে ভোটারের নাম কাটবো। তৃণমূল কংগ্রেসে একমাত্র দল যারা বলছে বৈধ ভোটারের জন্য করব, তারা মানুষের বাড়ি বাড়ি গেছে, কাছে গেছে এবং তারা কাজ করে। আমি একটা পয়েন্ট শুধুমাত্র বলছি, আজকে আমি একটা কথা বলে শেষ করব। আমি শুধুমাত্র বলতে চাই, ধরুন আজকে এনাদের এই লাফাল লুফানে ধরুন কোনো বাড়িতে 4 জনের মধ্যে 1 জন ভোটারের নাম বাদ গেল, তার মানে 3 জন থাকলো, 1 জন থাকলে আমার প্রচুর উদাহরণ আছে। আপনি খুব সহজে অনুমেয় বিজেপির এই ভোটার দিক থেকে নাম বাদ দেবো, সে 1 জন ভোটারের নাম বাদ যাওয়ার পর বাদ বাকি 3টে ভোট কোথায় পড়বে দায়িত্ব নিয়ে বলছে এটা বিজেপির বিরুদ্ধে পড়বে। কিন্তু 60 লক্ষেরও বেশি নাম এখনো বিবেচনাধীন রয়েছে, আমাদের নজর থাকবে সেদিকে। অন্যদিকে দেখুন, এই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিনই রাজনৈতিক চাপানুতর কিভাবে চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি চাইছে মানুষ যাতে আতঙ্কিত হয়, অযথা আতঙ্কিত হবেন না। পাল্টা বিজেপির কি বক্তব্য? মোহাম্মদ বিন তুগলক এখানে চিফ ইলেকশন কমিশনার। অমিত শাহ ইজ এ ডেভিল ইন পলিটিক্স। শনিবার প্রথম ধাপে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই দিনই নতুন করে চড়ল বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের পারদ। মোহাম্মদ বিন তুগলক ডেভিলের মতো শব্দে ভর করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব জানো তো? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে আমরা বসবাস করছি। সেই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে বসবাস করে মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে লড়াইটা করতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। মোহাম্মদ বিন তুগলক এখানে চিফ ইলেকশন কমিশনার, আর তারকে যে চালাচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। ও হচ্ছে সামনে মুখোশ, আর মুখটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বয়ং যে নিজেকে যেটা দেখতে পান আয়নার সামনে, সেটাই উনি বলেছেন। উনি তো নিজেই হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সব থেকে বড় উদাহরণ। কখন গান গাইছেন, কখন পুজো করতে গিয়ে কাঁদছেন, কখন নাচছেন, কখন যে কি করছেন এটা বোঝা যাচ্ছে না। কখনো মহুয়ার সাথে ঝগড়া করছেন, আবার কখনো মহুয়ার সাথে বন্ধুত্ব করছেন। ওনাকে আগে ঠিক হতে বলুন কোন দিকে যাবেন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয় 2025-এর 4 নভেম্বর। প্রায় 1.5 মাস পর গত 16 ডিসেম্বর প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। তাতে 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। শনিবার প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 7 লক্ষের কিছু বেশি ভোটারের নাম বাদ গেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা আরও 60 লক্ষ ভোটারের নথি এখনো বিচারাধীন। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা তা খতিয়ে দেখছেন। এই প্রেক্ষাপটে তৃণমূল অবশ্য এসআইআর ইস্যুতে আক্রমণ জারি রেখেছে। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ রেগুলার ডিরেকশন দিয়ে যাচ্ছে, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। তার কিভাবে ইনফ্লুয়েন্স কোন লেভেলে কোথায় কোথায় কাকে করা হচ্ছে সেটাও আমি জানি। সব কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, কিন্তু আমি বললাম সাংবিধানিক প্রতিষ্ঠানে যেভাবে অমিত শাহ ইনফ্লুয়েন্স করছে, ইন্টারফারেন্স করছে, ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। অমিত শাহ যা করছে সব জানতে পারছি আমরা, এবং ভারতবর্ষের গণতন্ত্রে এরকম একটা মানুষ কখনো আসেনি। হি ইজ ডেস্ট্রয়িং এভরিথিং, হি ইজ ডেস্ট্রয়িং এভরিথিং. His attempt is to destroy everything, including judiciary. Amit Shah is a devil in politics. সব থেকে বড় ডেভিল হচ্ছে পলিটিক্সে তৃণমূল কংগ্রেস নামক দলটা। এই দলটার থেকে ডেভিল অন্য কিছু কেউ হতে পারে না। যেভাবে দেশের স্বার্থ তৃণমূল কংগ্রেস জলাঞ্জলি দিচ্ছে, উগ্রপন্থীরা এসে এই রাজ্যে লুকিয়ে থাকছে এবং তার খবর অন্য রাজ্যের পুলিশ এসে পেয়ে ধরে নিয়ে যাচ্ছে, আগামী দিনে বোম ফাটবে। এদিন প্রথম ধাপে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাই করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের মনোনয়ন পেশের শেষ দিন পর্যন্ত যাচাই হওয়া ভোটারের নাম তালিকায় উঠবে। শেষ অবধি এসআইআরে কত নাম বাদ পড়ল, কারা কারা ভোটাধিকার হারালেন, কাদের ভোটাধিকার চূড়ান্ত হলো, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আশুতোষের কাছে এই পর্বে আসবো। আশুতোষ, তোমাদের কেন মনে হচ্ছে যে এই তৃণমূল এবং নির্বাচন কমিশনের এই যে সংঘাতটা এসআইআর নিয়ে, সেটা পুরোটাই নাটক? দেখুন, আমরা ধন্যবাদ জানাবো প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। কংগ্রেস প্রথম পশ্চিমবঙ্গ কংগ্রেস কেস করেছিল সুপ্রিম কোর্টে, এটা জেনে রাখুন। প্রথম দিন আমরা অল পার্টি মিটিংয়ে ভেতরে বাইরে একই কথা বলেছিলাম, আপনার প্রেস ছিল, জানবেন যে এটা হেস্টি টেস্টি এসআইআর, তৃণমূল বিজেপির ভাগাভাগি আছে, এতে সবাই জানে। এবং একটা জিনিস আমি বলে রাখি, বিজেপির ইলেকশন কমিশন আর তৃণমূলের আইপ্যাক, এরাই তো ইলেকশনটাকে মানে এই টোটাল এসআইআরটাকে কন্ডাক্ট করেছে তলে তলে, তো আমরা জানি। আচ্ছা, তৃণমূল হেলথ ক্যাম্পের কথা বলেছে, আচ্ছা হেলথ ক্যাম্পটা পিলখানায় করলে ভালো হতো। আর অসুর আর ডেভিল কিন্তু একই। হ্যাঁ, আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, অ্যাডজুডিকেটেড স্ট্যাটাস কোথায় কেউ দেখতে পাচ্ছেন? আমার নাম যদি অ্যাডজুডিকেশনে থাকে তাহলে আমার তো জানার অধিকার আছে কি কারণে আছে, কোথায় স্যার স্ট্যাটাস, কেউ বলতে পারছে না। আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখুন, এই যে এতগুলো কথা বলে বেড়াচ্ছে, ভবানীপুরে, আমি নামটা বলে দিচ্ছি, ডেথ সার্টিফিকেটটা যদি আপনারা স্ক্যান করে মানে দেখাতে পারেন জুম করে, ভবানীপুরে যুগ্নু বাসফর, একটু দেখিয়ে দিচ্ছি ডেথ সার্টিফিকেট, ওনার নাম আছে কিন্তু, এই যে আজকে যে তালিকা বেরোচ্ছে তাতে নাম আছে। ডিলিটেড একজন আছে, তার নামটা বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেবেন, কুসুম দুবে, চলে যান 74 নম্বর ওয়ার্ডে, নাম আছে। কোথা থেকে হচ্ছে, কিভাবে, কারা করছে? আমাদের তো প্রথম দিন থেকে আমরা বলছি যে পদ্ধতিতে এই এসআইআরকে চালানো হয়েছে, এটা হয়রানি করা ছাড়া আর কিচ্ছু নয়, এটা সম্পূর্ণ হয়রানি। এবং আজকেও আমরা কমপ্লেন করেছি ইলেকশন কমিশনে যে এই যে নামের তালিকা নিয়ে এত লাফালাফি হচ্ছে। আচ্ছা, ফর্ম 7 কত বলুন তো? 5,86,053টা, 1,82,000 নতুন অ্যাডিশন হয়েছে। তাহলে ফর্ম 7 বেশি না ফর্ম 6 বেশি? 6 বেশি কোনটা? এই যে এতক্ষণ ধরে ডিবেট চলছিল, 63 লাখ মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে বলতে শুনলাম যে 1,20,00,000 নাম বাদ যেতে পারে। আর শুভেন্দুবাবু তো দিনের প্রথম থেকে, উনি ইলেকশন কমিশন এক প্রকার বোঝাতে চেয়েছিলেন বাংলার মানুষকে যে 1,20,00,000 নাম বাদ যাবে। বক্তব্য হচ্ছে মানুষকে আগেই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে নাম বাদ যাবে। তার কারণ হচ্ছে এই যে সাইকোসিসটা তৈরি করতে হবে, এই সাইকোসিসের ভেতরে বিজেপি তৃণমূলের একটা আন্ডারস্ট্যান্ডিং খুব ক্লিয়ার আমরা দেখতে পেয়েছি, রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং। এবং এই যে 60 লক্ষ নাম যাদেরকে অ্যাডজুডিকেশন লিস্টে রেখে দিয়েছে, সবথেকে বড় চক্রান্ত ইলেকশন কমিশন যেটা করছে পশ্চিমবঙ্গে, জেনে রাখুন, ইলেকশন কমিশন এখন দায় ঠেলছে জুডিশিয়ালের ওপরে, মানে আইনের ব্যবস্থার ওপরে এখন দায় ঠেলাঠেলি করছে যে তারা কি করবে আমরা জানি না, এবং আমাদের কোনো আর দায় নেই, আমরা লিস্ট বার করে দিয়েছি, সব হয়ে গেছে, এবার দেখে নিন কার নাম বাদ যাবে। সেটাও তো মানতে হবে, এই যে বিচার ব্যবস্থাকে সর্বোচ্চ আদালতের যুক্ত করে দেওয়া এবং বারবার এক্সট্রাঅর্ডিনারি শব্দটা উল্লেখ করা, সেটা রাজ্য বা কমিশন কারোর পক্ষে কি খুব গৌরবের?
এটা তো কেস খাওয়া আমি এসআইআর। জুডিশিয়ারিতে। শত্রুপাতির কাছে আসবো। শত্রুপাতি বারবার শুধু এ রাজ্যে তৃণমূল কংগ্রেস নয়, কংগ্রেস থেকে শুরু করে ডিএমকে থেকে শুরু করে আরজেডি থেকে শুরু করে সবাই কিন্তু কোনো রাজনৈতিক দলকে নয়, একেবারে নির্বাচন কমিশনকে আক্রমণ জানিয়েছে যে কেন তারা পরিকল্পনাহীন এইভাবে এসআইআর করছে এবং একই সঙ্গে ভোট চুরির অভিযোগ করছে, যেটা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে না, এই অভিযোগ। না, ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ ইলেকশন কমিশন উত্তর দেবে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা কখনোই আমরা এই যে আশুতোষ এক ন্যাশনাল পার্টি কংগ্রেসের আপনারাই তো উত্তর সে দিয়ে যাচ্ছেন, অনায়াসে তখন বলে থেকে দিল আমি তো বিজেপি বলিনি, ইলেকশন আপনার কথা কমিশন শুনছিলাম, আর ইলেকশন তৃণমূলের কমিশনের ওই BJP কেন এত আইপ্যাক একটা চেঁচাচ্ছে? প্রাইভেট BJP কি অর্গানাইজেশন agenda? যেটা পশ্চিমবঙ্গে ফাইল BJP চুরি কি করতে agenda? মুখ্যমন্ত্রী আপনাদের কাছে স্বয়ং চলে SIR গেল। issue কোথাও SIR আমাদের issue কেন? কোনো নেতা আপনাদের ইলেকশন দখল করতে কমিশনকে হবে। এই জন্য ইলেকশন কমিশনের কাজে লাগাতে হবে। হয়ে লড়তে যায়নি। আজকে আমি একটা কথা খুব পরিষ্কার বলছি, আজকে সমস্ত পার্টি তাদের এত কিসের দায় ঘুরে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায়, সেটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। দেখুন, পার্থনা বলছিল এ রাজ্যে ভোট মানে আশঙ্কা এবং ভয়ের কথা, এবং বারবারই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়। আমরা একটা সাধারণ উপনির্বাচনেও দেখেছি, এবং আজকে দেখা গেল এসআইআর এর তালিকা প্রকাশের আগেই এ রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন জায়গায় জেলায় জেলায় রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। একটা বিরতিতে যেতে যেতে দেখুন সেই প্রতিবেদন। শনিবার প্রথম ধাপে প্রকাশিত হলো এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা। এবার যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে বিধানসভা ভোটের নির্ঘণ্ট। আর নজিরবিহীনভাবে এবার বিধানসভা ভোট ঘোষণার আগে রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার থেকে জেলায় জেলায় রুট মার্চও শুরু করে দিলেন জওয়ানরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের এই সব ছবি। প্রথম দফায় রাজ্যে আসার কথা 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর, তার মধ্যে 66 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী থাকছে দক্ষিণবঙ্গে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসাত পুলিশ জেলা, বনগাঁ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বিধাননগর পুলিশ কমিশনারেট মিলে এই জেলায় মোতায়েন থাকছে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শনিবার সেই উত্তর 24 পরগনার বাগদা, বসিরহাটে স্বরূপনগরে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এখন অবধি আমরা অলরেডি 2 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আমরা পেয়েছি। ওদেরকে আমরা আমাদের যেগুলো একটু সেন্সিটিভ জায়গা আছে ওইখানে অলরেডি আমাদের গতকাল বিকেল থেকে রুট মার্চ স্টার্ট হয়ে গেছে। এখন আমরা পুরো তৎপর আছি। পাশাপাশি নদিয়ার তাহেরপুর, কল্যাণীতেও রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। নাকাশিপাড়া, কালীগঞ্জেও পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। হাওড়ার উলুবেড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দেখা গেল রাজ্য পুলিশকেও। মালদার কালিয়াচকে শুক্রবার রাত থেকেই রুট মার্চ শুরু করে দেয় কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে ইংরেজ বাজারে দেখা যায় তাঁদের। পুলিশ সূত্রে দাবি, এখনো পর্যন্ত 12 কোম্পানির মধ্যে 4 কোম্পানি এসে পৌঁছেছে মালদায়। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা গেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও চাকুলিয়ায়। না, আমাদের ইসলামপুর পিডিএর জন্য টোটাল 5টা কোম্পানি অলরেডি অ্যালট আছে। ওদের মধ্যে 3টে কোম্পানি রিপোর্ট করেছে। হায়ার লেভেল থেকে সিইও অফিস থেকে সবাই ব্রিফ করেছেন কি আছে, লোকাল লেভেলে কোনো রুমার মঙ্গারিং না হয়। বিধানসভা ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী যখন জেলায় জেলায় রুট মার্চ শুরু করে দিয়েছে, তখন তা নিয়ে রাজনৈতিক তরজাও চড়ছে সমান তালে। ভোট দেবে মানুষ, ওরা ভাবে ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ভয় দেখাবো, ডর দেখাবো। ডর দাড়িওয়ালা পেতে পারে, মোটা ভাই পেতে পারে, ডর বাঙালি পায় না। বাঙালি মাথা তুলে দাঁড়িয়ে লড়াই করে এসেছে স্বাধীনতার সংগ্রামের জন্য। মাথা তুলে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবে। নির্বাচন কমিশন মনে করেছে যেখানে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠানো দরকার, তাই পাঠিয়েছে। কারণ এটি একমাত্র রাজ্য যেখানে ভোটের সময়, ভোটের আগে, ভোটের পরে হিংসা হয়। অন্য কোনো রাজ্যে তো হয় না, সেজন্য প্রয়োজন পড়ে না পাঠানোর। এখানে হিংসা হয় তাই প্রয়োজন পড়েছে। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতির পারদ একেবারে সপ্তমে। সমীরণ পাল, সুদীপ চক্রবর্তী ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই আমরা দেখলাম হাওড়ায় বেলাগাম দুষ্কৃতিবাজ একেবারে পরপর বোমা গুলি উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গা থেকে। বাঙড় বলুন, বীরভূম বলুন এবং মালদা বলুন। আমি এখানেই আসবো তৃণাঙ্কুরের কাছে। তৃণাঙ্কুর, তার মধ্যেই চলে এলো কেন্দ্রীয় বাহিনী, জেলায় জেলায় রুটমার্চ করতে দেখা যাচ্ছে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী কে আসলো, কত কোম্পানি আসলো, এগুলো নিয়ে আমরা ভাবিত না। কারণ আমাদের কাছে মানুষের সমর্থন রয়েছে।
কেন্দ্রীয় বাহিনী এসে যদি সত্যি মানুষের পাশে দাঁড়ায়, তাদের আশ্বস্ত করে আমার জন্য ভালো। একটা আতঙ্কের পরিবেশ তো বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তৈরি করেছে, যার ভয়ে অনেক মানুষ আত্মহত্যা করেছে, বিএলওদের নাম বাদ চলে, যারা বিএলওরাই স্কুটিনি করেছে তাদের নাম বাদ চলে গেছে, এমন অনেক আজকে হিসেবের মধ্যে পেয়েছি। এই একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি নেতারা, যেভাবে বারবার বলেছে যে 1 কোটির ওপরে নাম বাদ যাবে। কিন্তু যাই হোক, আজকে একটা পর্যায়ে এসে বোঝা যাচ্ছে যে বিজেপির ভয় দেখানোর রাজনীতি নেই। আমরা বলি যে যাই হয়ে যাক, কেন্দ্রীয় বাহিনী তো এলো, কেন্দ্রীয় বাহিনী আশ্বস্ত করতে পারবে তো ভোটারদের, ভয় দূর করতে পারবে তো? তোমার মতন আমরাও আশা করে আছি যে মানুষকে আশ্বস্ত করা যাবে, কারণ যেরকমভাবে সারা বছর আতঙ্কে মানুষকে রেখেছে তৃণমূল, তোমার মনে থাকবে পাপিয়া, আমরা বহুবার দেখেছি একটা সমবায় ইলেকশন পর্যন্ত কেন্দ্র বাহিনী লাগে, তো সেখানে একটা বড় ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঢুকছি আমরা। 2011 কেন্দ্রীয় বাহিনী আর এখনকার কেন্দ্রীয় বাহিনীর ভেতরে ডিফারেন্স আছে। এখনকার কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়াতে আসে, হাজারদুয়ারি দেখবে, শাল কিনবে, জামা কাপড় কিনবে, সেটা তো তৃণমূল আইসক্রিম খাবে, বিজেপি খাওয়াবে আইসক্রিম আমরা জানি, ঠিক আছে, তৃণমূল ললিপপ খাওয়াতে পারে, এগুলো অনেক কিছু খাওয়াতে পারে। এখন ব্যাপার দেখুন তারা কাজ করবে কিনা, কিভাবে কাজ করবে, তার প্ল্যানিং কি নির্বাচন কমিশন করেছে? একটা মিটিং করে ছেড়ে দিয়েছে রাস্তায় এমনি ঘোরার জন্য। হ্যাঁ পাপিয়া, একটাই আমার বলার কথা যে নির্বাচন কমিশন যদি ভোটারদের আশ্বস্ত করার জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠায়, তাহলে তার আগে অনেক কাজ করা উচিত ছিল, যেটাকে বলে প্রথম রাতে বেড়াল মারা। অর্থাৎ যেদিন বিওলেদের মারার হুমকি তৃণমূল নেতারা দিয়েছিল, যেদিন বিওলেদের ঘরে গিয়ে, বিডিওদের ঘরে গিয়ে মারধর করেছিল, এন্টায়ার ইলেকশন কমিশন দে কেপ সাইলেন্ট অ্যান্ড দে অ্যালাউড টু হ্যাপেন ইট। অর্থাৎ তৃণমূলের নেতা কর্মীরা যে হিংসার সাহায্য নিয়েছিল সেটা যদি আটকাতে পারতো, তাহলে অন্তত ভোটটা আরেকটু নিশ্চিত করা যেত। আজকে সেটা হলো না। কেন্দ্রীয় বাহিনীর মূল লক্ষ্য হচ্ছে গিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করানো, কিন্তু আজকে এই কেন্দ্রীয় বাহিনীরা ডিপ্লয়েড কিভাবে হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সব থেকে বেশি এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে প্রাথমিক কাজ হচ্ছে যে 60 লক্ষ বা মানুষের অ্যাডজুডিকেশন আছে, তাদের পাশে রাজনৈতিক দল এবং এই কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশন তাদেরকে মানবিক দিক থেকে বিচার করবে কিনা। তার কারণ আমার ভোটাধিকারটা প্রয়োগ করা, যেটা গণতন্ত্রের উৎসব, সেটাই যেন হয় আমাদের সকলের চাওয়া। তো এইটুকুই, এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।